এই তিন্নির মেয়ে, অফিস থেকে এতক্ষণে আসার সময় হলো তোর? হ্যাঁ, অফিসে কোন ছেলের সাথে সম্পর্ক করতে গেছিস? মা, এসব আপনি কি বলছেন? ছেলেদের সাথে সম্পর্ক আছে মানে? আপনি ভুলে যাবেন না মা, আমি এবারের বউ, আপনার ছেলের বউ। আমার কারোর সাথে কোনো উল্টাপাল্টা সম্পর্ক নেই মা। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো? আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তোমাদের হাতটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? আজকের পর থেকে তোমরা দুইজন যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো না, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। এরপর আমি দেখব এই বাড়িতে বসে কিভাবে তোমরা খাও, কিভাবে তোমরা পড়ো। কি ব্যাপার, এভাবে কি চুপ করে থাকবে, নাকি কিছু একটা সমাধান করবে? এভাবে আর কতদিন ঘুরবে বলো তো? একটা চাকরি তো করতে হবে। এভাবে চুপ করে বসে থাকলে তো আর চলবে না, তাই না? কি ব্যাপার, তুমি কি কোনো চাকরি টাকরি পাচ্ছ না? না, এই চাকরিটা হবে না। ইন্টারভিউ তো দিচ্ছি, কিন্তু চাকরি এটাও হবে না। মামা চাচা খালু না থাকলে চাকরি পাওয়া অসম্ভব। পড়াশোনা শেষ করার পরেও বেকার থাকা যে কি কষ্ট, সেটা একমাত্র শিক্ষিত বেকাররাই জানে। দিন দিন ফেড আপ হয়ে যাচ্ছি, জানি না কি করবো, ভালো লাগছে না। হ্যাঁ, তুমি তো এক কথা বলে দিলেই বাঁচো যে আমি কিছু জানি না, আমার ভাল লাগছে না। কিন্তু আমি তো এই সংসারের বউ, আমার কাঁধেও তো একটা দায়িত্ব আছে। প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর মায়ের ঘ্যানঘ্যানানি সব সময় আমার কানের কাছে এসে বলে, খোকা কি কোনো চাকরি পাচ্ছে না, খোকা কি কোনো চাকরি করবে না। এভাবে আর কতদিন তোমরা ঘাড়ির উপর বসে বসে খাবে? এভাবে নাকি আমরা মায়ের অন্ন ধ্বংস করছি। মায়ের যে জমানো টাকাগুলো ছিল, সেগুলো দিয়ে নাকি মা সংসার চালাচ্ছে। এগুলো শুনতে কি আমার খুব ভালো লাগে? সেজন্য আমি বারবার তোমাকে প্রেসার দিই, আমি তোমাকে বলি যে কিছু একটা করার চেষ্টা করো, কারণ তুমি ছেলে মানুষ, এটা তোমার বুঝতে হবে। দেখো, আমি নিজেই মেন্টাল প্রেসারে আছি, তারপরেও তুমি দয়া করে আর প্রেসার ক্রিয়েট করো না। আমি নিতে পারছি না। কি? আমি তোমাকে মেন্টালি প্রেসার দিচ্ছি? ও আচ্ছা, আমি আমাদের সংসারের জন্য ভালো একটা কথা বলছি তোমাকে, আর তুমি কি না বলছো আমি মেন্টালি প্রেসার দিচ্ছি? ওইদিকে তোমার মা আমাকে কথা শোনাবে, এইদিকে তুমি আমাকে কথা শোনাবে। আমি কোন দিকে যাবো আমি সেটাই বুঝতে পারছি না। তোমার প্রবলেমটা কোথায় তুমি জানো? তুমি সবসময় নিজের দিক থেকে চিন্তা করো। তুমি কখনো আমার জায়গায় বসে চিন্তা করেছো? একটা ছেলে মানুষ হয়ে বেকার বসে থাকা যে কি কষ্ট, সেটা আমি বুঝতে পারছি। ও আচ্ছা, আমি তোমার দিকটা ভাবি না, তাই না? আমি সবসময় আমার দিকটা ভাবি। হ্যাঁ, আমি আমার দিকটাই ভাবি, কারণ এটা আমার সংসার। আমার সংসার এইভাবে অভাবে পড়ে থাকবে সেটা আমি চাই না। এখনো সময় আছে, তুমি একটা চাকরির খোঁজ করো। আর তুমি যদি চাকরি টাকরি করতে না পারো, তাহলে তো নিশ্চয়ই আমাকেই একটা কিছু করতে হবে। বাড়ির বউ হয়ে আমাকেই কালকে থেকে রাস্তায় নামতে হবে চাকরি খোঁজার জন্য। চাকরি যদি পাই তো ভালো কথা, আর না পেলে আমার কিছুই করার নেই। কালকে সকালে আমি চাকরি খোঁজার জন্য বের হব। দূর, এসব আমার ভালো লাগছে না। কি করবো আমি কিছুই বুঝছি না। সে কিছু বুঝছে না, আমি খুব ভালো বুঝতে পারছি। আমারও ভালো লাগে না এইসব। এই যে মহারানী, এসে পড়েছেন আপনি অফিস থেকে? অফিস থেকে এত লেট করে আসেন, অফিসে না জানি আপনি কি কাজ করেন? ছেলেদের সাথে ঘুরে বেড়ান নাকি? সীমা, এসব আপনি কি বলছেন? আমি যদি অফিসে গিয়ে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়াতাম, তাহলে কবেই তো আমাকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। আর তাছাড়া প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা আমার খাটতে হয়, কাজ করতে হয়। এমনি এমনি কিন্তু আমাকে অফিস থেকে মাস গেলে বেতন দেয় না মা। কি টাকার কোটা দিচ্ছ? মাস গেলে যে বেতনটা পাও, আর এই টাকাটা যে কই যায় আমি বুঝি না মনে করেছো? সব টাকা চুরি করে তো বাপের বাড়ি পাঠাও। এই নাও ধরো, এই কাপড়গুলা সুন্দর করে ধুয়ে ছাদে শুকাতে দিবে। আর এই যে চাপা শাড়িটা দেখছো, এটা কিন্তু আমার নামাজের শাড়ি, খবরদার রং লাগাবে না। মা, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। সেই ছোট্ট থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমার পড়াশোনার পেছনে বাবার অনেক টাকা খরচ হয়েছে। আর এই যে এত বড় চাকরিটা করতে পারছি, শুধুমাত্র আমার বাবার কারণে। আর তাই বলে আমার বাবাকে যদি আমি মাস গেলে কিছু টাকা দেই,
এটাকে যদি আপনি চুরি ভেবে নেন তাহলে আপনি ভুল ভাবছেন মা। আমি তো অন্য কাউকে টাকা দিচ্ছি না, আমি তো চুরি করে টাকা দিচ্ছি না, আমি তো আপনাদের সবাইকে জানিয়ে আমার বাবাকে টাকা দিচ্ছি। তাহলে কেন আপনি এটাকে চুরি অপবাদ দিচ্ছেন? হ্যাঁ, স্বামীর সংসার থেকে টাকা চুরি করে তো বাপের সংসার ঠিক রাখছো, আর এখানে আমার সংসার রসাতলে চলে যাচ্ছে। যাও, বেশি কথা বলবে না, কাপড়গুলো দিয়ে শুকাতে দাও। মা, আমি সারাদিন গাদার মতো খেটে 10 ঘন্টা অফিস করে মাত্রই বাড়িতে ফিরলাম। এখন পর্যন্ত আমি ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, আর তার মধ্যে আপনি এতগুলো জামা কাপড় আমাকে দিয়েছেন ধোয়ার জন্য। 10 ঘন্টা অফিসে কাজ করো, বাসায় তো আর 10 ঘন্টা কাজ করো না। আগে কাপড় ধুবে, তারপর অন্য কাজ করবে। মা, আমি বলছিলাম কি, আজকে আমার অনেক বেশি টায়ার্ড লাগছে আর অনেক ক্ষুধাও লেগেছে। আমি একটু ভাত খেয়ে তারপরে না হয় কাপড়গুলো ধুয়ে দিব। ভাত খেয়ে কাপড় ধুবে? ততক্ষণে কি তোমার জন্য সূর্যি মা বসে থাকবে? মা, আপনি যে সূর্যের কথা বলছেন, আপনি তো চাইলেই পারতেন সারাদিনে যে কোনো একটা সময়ে কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে নেড়ে দিতে, তাহলে দেখতেন সবগুলো শুকিয়ে যেত। আমার জন্য আপনি কেন ওয়েট করছিলেন? কি বললে? আমি এই ভাঙা কোমর নিয়ে কাপড় ধুবো? তুমি আমাকে এই ভাঙা কোমর নিয়ে কাপড় ধুতে বললে? আজ আসুক আমার ছেলে, একটা বোঝাপড়া তো আজকে আমি করবই। কেমন মেয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছিলাম আমার বোকা ছেলেটাকে দিয়ে। আমার বোকা ছেলে কিছুই বোঝে না, তার মাকে যে কত অত্যাচার করে। হায় হায় রে, আমার কি কপাল রে, কি মহারানী এনেছিলাম গো। মা, আমি কিন্তু আপনাকে তেমন কিছুই বলিনি, আপনি শুধু শুধু কান্নাকাটি করছেন। মানুষ শুনলে কি বলবে বলুন তো? আমি সারাদিন অফিস করি, সেখানে এক প্যারা, বাড়িতে আসার পরে আপনি আমাকে জানোই তাই বলে কথা শোনান। কাজ করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। আমিও তো একটা মানুষ, আমারও তো রেস্টের প্রয়োজন আছে, তাই না মা? কি কি বললে? আমি তোমাকে প্যারা দেই? ঠিক আছে, আজকে আমার ছেলে বাসায় আসুক, একটা হ্যাস্ত ন্যাস্ত তো আমি করেই ছাড়বো। তোমার এই যে অহংকার বেড়েছে না, বেশি তেল হয়েছে না, এই তেল আমার কমাতেই হবে, নয়তো তেলের দাম বেড়ে যাবে। মা, থাকার কান্নাকাটি করবেন না। আপনি তো প্রতিদিনই আমার নামে আপনার ছেলের কাছে বদনাম করে বেড়ান। দেখুন মা, এখনো সময় আছে, নিজেকে শুধরিয়ে নিন। আচ্ছা যাই হোক, আমি তাড়াতাড়ি যাই, গিয়ে কাপড়গুলো ধুয়ে দিই, তারপরেই আমি খাবো, সেটা যত রাতই হোক। ও তো দিন দিন আমার মুখে মুখে তর্ক করা শিখেছে, অনেক তর্ক করছে, কিন্তু সামলানো যাবে না। খোকাকে দিয়ে সামলাম, কত ধানে কত চাল। খুকি, তুমি এবার দেখবে, রাজধানী হয়েছ না আমার ছেলে, তোর মজায় আর আমি বোঝাবো। ফকিন্নির মেয়ে কোথাকার। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? সারাদিন পরে যে মার খবর নিচ্ছ না, সারাদিন খবর নিতে পারলো না, মা কাঁদছে কেন? মা কাঁদলে কি আর না কাঁদলে কি, কিছু যায় আসে? আমার কপালে সারাদিন কাঁদা লেখা আছে। আমি সারাদিন কাঁদবো, সারা জীবন কাঁদবো, আজীবন কাঁদবো, শুধু তোর কারণে। তুই আমার কপালে কান্না রেখেছিস। আরে কি হয়েছে সেটা তো বলবে। কি হয়নি সেটা বল। তোর আদরের বউ, তোর শাহজাদি বউ, ওর জন্য আমি তো বাড়িতে টিকতেই পারছি না। মনে হয় কোনদিন জানি আমাকে গাড় ধাক্কা দিয়ে বাড়িতে থেকে বের করে দেয়। তোর বউকে তো কোনো কথা বলাই যায় না, খালি কথায় কথায় চাকরির কোটা দেয়, টাকার কোটা দেয়। আমি আজকে আমার কাপড়গুলো ধুইতে বলেছিলাম, ও আমার কাপড়গুলো তো ধুইলই না, উল্টা আমার সাথে ঝগড়া করলো, নানান কথা বললো, পারে না আমারে ধরে মারে। কি বলছো মা? অথই তোমাকে মারে? আমি বিশ্বাস করি না। আমি তো জানি অত একটা ভালো মেয়ে। তোর কাছে তো লাগবেই, ভালোবেসে বিয়ে করেছিস না। আমি তো জানতাম বিয়ের পর সব ছেলেরা পর হয়ে যায়, গেছিস তুইও পর হয়ে গেছিস। আমার ছেলে আর আমার নাই, ও আল্লাহ গো, আমার ছেলে আর আমার নাই। ওই দজ্জালের স্বামী হয়ে গেছে, তুই তোর বর হয়ে গেছিস, তুই আমার চিন্তাই করিস না। আচ্ছা বাবা, ক্ষমা করে দে আমাকে। তুই বউ পাগল ছেলে হয়ে গেছিস, তোর বোর কোনো অন্যায় নাই, সব অন্যায় আমার। তোরা দুজন সুখে থাক, আমাকে পারলে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো?
পাগল হলে তো ভালোই হতো, তোর বউর হাতে তো মার খেতে হতো না। তোর বউ আমাকে সারাদিন রাত অত্যাচার করে, সারাদিন আমি কাজ করি, তারপরে তোর বউর মন পাই না, অফিস থেকে আসে লেট করে, এসে কাজের কথা কোনোটাই বলা যায় না, উল্টা আমাকে দিয়ে সব কাজ করায়। দেখো, তুমি আমার মা, অথবা আমার স্ত্রী, আমি দুজনকেই সমান চোখে দেখি, কাউকে ছোট অথবা কাউকে বড় না। লাগবে না তোর চোখে দেখা, আমার এই দু চোখ যেদিকে যায় আমি ওদিকে চলে যাব। আমাকে যদি তুই বৃদ্ধাশ্রমে না দিয়ে আসিস আমি চলে যাবো যেখানে মনে চায়। ধুর, সারাদিন পরে বাসায় আসলাম, তোমাদের এই অশান্তি আমার আর ভালো লাগে না। কি সিরিয়াস লাগে, এখন বুঝবো ফকির নেন মাইয়া আমার সাথে বেয়াদি মুখে মুখে তর্ক। এখন বুঝবি জামাই যখন কি হবে না তখন বুঝবি। এই, ফকিন্নির মেয়ে, অফিস থেকে এতক্ষণে আসার সময় হলো তোর? হ্যাঁ, অফিসে কোন ছেলের সাথে সম্পর্ক করতে গেছিস? মা, এসব আপনি কি বলছেন? ছেলেদের সাথে সম্পর্ক আছে মানে? আপনি ভুলে যাবেন না মা, আমি এবারের বউ, আপনার ছেলের বউ, আমার কারোর সাথে কোনো উল্টাপাল্টা সম্পর্ক নেই মা। সম্পর্ক নেই তাহলে অফিস থেকে ফিরতে এত দেরি হয় কেন? এই, তুই অফিসের কাজ করে যখন এসে বিশ্রাম নিস, এই বাড়ি সারা বাড়ির কাজ কি আমি করব? আমি তো একবারও বলিনি আপনি করবেন। এই সংসারের সমস্ত কাজ তো আমিই করি। অফিসে যাওয়ার আগে সেই ভোরে আমি উঠে সংসারের যত কাজ রান্না বান্না যা আছে আমি নিজে হাতে করি, করে তারপরে আমি অফিসে যাই। অফিস থেকে আবার যখন বাড়িতে ফিরি, সংসারে এতগুলো কাজ আপনি জমিয়ে রাখেন, সেগুলো তো আমার নিজের হাতে করতে হয়। আপনি তো একটা কাজে হাত লাগান না মা। কি, তুই এত বড় মিথ্যা কথা বললি? সংসারে সব কাজ তুই করিস? তুই আমার অফিসেও যাস কেন? আমি কি বসে বসে আঙ্গুল খাই? সংসারের সব কাজ আমি করি, সারাটা দিন কোমর ভাঙ্গা নিয়ে কাজ করি, তারপরে তুই এসে আমার অফিস থেকে আমাকে কথা শোনাস? এই, এই সংসারে কাজকর্ম শেষ করে যখন আমি একটু শুইতে যাই তখনই তুই আসিস। সংসারের সব কাজ আমি করি আর তুই নিজের উপরে নিয়ে নিলে? আমি তো একবারও সেটা বলিনি। আপনার তো বয়স হয়েছে, আপনি তো সব সময় আমাকে বলেন, বৌমা আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, সংসারের যে কাজ আছে সব তুমিই করো, আমি একটা কাজে হাত লাগাতে পারবো না। কই মা, আমি কি একবারও বলেছি যে আমি একটা কাজও করতে পারবো না? আপনি যখন আমাকে হুকুম দেন আমি সেই কাজই আপনার হুকুম মতো মানি, তবুও কেন আপনি বারবার আমার গায়ে হাত তুলেন? হায় আল্লাহ গো, কি কপাল আমার! কেমন বউ বিয়ে করে নিয়ে এসেছে আমার ছেলে। ও খোকা, তুই আজকে থাকলে তারপর দেখতি তোর বউয়ের রং তামাশা। হ্যাঁ, কি মিথ্যাবাদী, কি দোষ দিল আমাকে, আমি নাকি কোনো কাজই করি না। এই, এই কোমর ভাঙা নিয়ে সারাদিন ঘরের কাজকর্ম কে করে শুনি? এই শোন, যত কথা হোক, অফিস থেকে যখন লেট করে এসেছিস তাহলে আগে কাপড়গুলো ধুবি, তারপর গিয়ে রান্না করবি, টেবিলটা সুন্দর করে সাজিয়ে খাবার বাড়বি। আমার ছেলে আসার সময় হয়ে গেছে, আর যদি এই কাজগুলো না করিস না তাহলে তোর 12টা কিন্তু আমি বাজিয়ে ছাড়, বলে দিলাম। এত কষ্ট করে সারাটা দিন আমি অফিসে গাদার মতো খাটি, আর বাড়িতে এসে একটু শান্তি করব, আমি সেটাও পারি না। বাড়িতে আসার সাথে সাথে আমাকে এক গাদা কাজ দিয়ে বসিয়ে রাখে। এই অথই শোনো, আজকে আমরা অফিস শেষে চলো মার্কেটে যাই। আমি যাব না, তুমি যাও। আসলে হাতে একদমই টাকা নেই তো, সেজন্য আর কি। কি বলো, তুমি এত ভালো একটা চাকরি করো, মাস শেষে এতগুলো টাকা পাও, আর তোমার হাতে টাকা নেই? কি করব বলো, মাস শেষে যে বেতনগুলো পাই সে টাকা নিয়ে যখন বাড়িতে যাই, আমার শাশুড়ি সবগুলো টাকা গুনে গুনে নিয়ে যায় আমার কাছ থেকে, তাই আমার হাতে একটা টাকাও নেই। তুমি কিছু বলো না? আমার আর কি বলার আছে বলো, কষ্ট করে চাকরি আমি ঠিকই করি, কিন্তু সেই টাকার উপর আমার কোনো অধিকার নেই। আমি প্রায় সময় লক্ষ্য করি তুমি অফিস থেকে বাসায় যাও হেঁটে, আর বাসা থেকে অফিসে আসো হেঁটে, গাড়িতে আসা যাওয়া করতে পারো না? কি করব বলো, গাড়ি ভাড়া না থাকলে তো হেঁটেই যেতে হবে। তুমি এত বোকা কেন?
এই যে মাস শেষে টাকাগুলো পাও, তুমি কি তোমার জন্য কিছু রাখতে পারো না? সবই কেন? কি হলো? না না, তেমন কিছু না, কিছু হয়নি। বুঝলাম না, তোমার ঘাড়ে এইভাবে হাত রাখতেই তুমি আঁক করে উঠলে কেন? না আসলে হয়েছে কি, আমার মনে হয় ঘুমানোর সময় মোবাইলের চাপ লেগেছিল, তাই। না, আমার মনে হইতেছে তুমি আমার থেকে কিছু একটা লুকাইতেছো। সত্যি করে বলো তো, কি হয়েছে এখানে? তোমাকে কি করে বলি বলো তো? যতই হোক পরিবারের বিষয় তো, যেহেতু জিজ্ঞেস করছো আমি তোমাকে বলছি। আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে প্রচুর মারধর করে। মাস শেষে আমি যদি ঠিকঠাক মতো বেতনের টাকা তাদের হাতে তুলে না দেই, অফিস থেকে বাড়িতে গিয়ে যদি আমি ঠিকঠাক মতো সংসারের কাজে হাত না লাগাই, তখনই ওরা সবাই মিলে আমাকে মারধর করা শুরু করে দেয়। তুমি একটা শিক্ষিত মেয়ে, তার উপর আবার চাকরি করো, সবকিছু জেনে বুঝে এগুলো সহ্য করছো কেন? তাছাড়া আর কি করব বলো? নারীরা যতই শিক্ষিত আর চাকরিজীবী হোক না কেন, দিন শেষে শাশুড়ি আর স্বামীর হাতে অবহেলার, অত্যাচারের শিকার হয়। অথই, সময় এখন বদলেছে, যুগ পাল্টে গেছে, এখন আর সেই দিন নেই। তুমি প্রতিবাদ করো তোমার স্বামী আর শাশুড়ির বিরুদ্ধে, তাহলে দেখবা তুমি তোমার সংসারে সম্মান পাচ্ছ। আর যদি প্রতিবাদ না করো, দেখবা তুমি অবহেলার পাত্র হিসেবে রয়েছো। প্রতিবাদ? আমি কিভাবে প্রতিবাদ করব? শোনো, আমি তোমাকে যেভাবে বলি তুমি সেভাবে চলো, দেখবা তোমার স্বামী আর শাশুড়ি কি শিক্ষাটা পায়, বুঝতে পারছো? ঠিক আছে, তুমি যেভাবে যেভাবে বলছো আমি ঠিক সেটাই করব। মা, মা, কি ব্যাপার, কোথায় আপনি? মা, এই কি হয়েছে, ডাকছো কেন? যান, এই ফাইলগুলো নিয়ে আমার রুমে রাখবেন, আর আমার জন্য সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস শরবত করে নিয়ে আসবেন। যান। ও মা গো মা, কোন দেশের রাজকন্যা আপনি? কোন রাজার মেয়ে আপনি যে আপনাকে ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে দিতে হবে, আপনার ফাইলগুলো সুন্দর করে ঘরে দিয়ে আসতে হবে? এই, এত সাহস কোথা থেকে আসে তোমার? সাহস দেখাবো না তো কি করব? আমার টাকায় খাচ্ছেন, আমার টাকায় পড়ছেন, আমার টাকা দিয়ে সবকিছু করছেন, আর আমার জন্য সামান্য এইটুকু কাজ করে দিতে পারবেন না? শুনুন মা, আজকের পর থেকে কাজ করতে না পারলে এটা মাথায় রাখবেন যে আজকের পর থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ। খোকা, ও খোকা, কি হয়েছে মা? দেখ না, তোর বউ আমাকে কি বলে, বলে কি এই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে, আর যদি কাজকর্ম না করতে পার তাহলে ওর টাকায় যেন আমি এই বাড়িতে না খাই। কি, তোমার এত বড় সাহস তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো? আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তোমাদের হাতটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই না? আজকের পর থেকে তোমরা দুইজন যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো না, তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। এরপর আমি দেখব এই বাড়িতে বসে কিভাবে তোমরা খাও, কিভাবে তোমরা পড়ো। এতদিন ধরে চাকরি না করে আমার টাকায় খাচ্ছ, আমার টাকায় সংসার চালাচ্ছ, আর আমাকেই তোমরা এই বাড়ির দাসীবান্দি করে রাখতে চাচ্ছ। অতই, তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক কথা বলেছি। আজকের পর থেকে আমার টাকায় খেতে হলে, আমার টাকায় পড়তে হলে আমি যা বলবো তোমাদের ঠিক তাই করতে হবে। আমি সারাদিন অফিস করে কষ্ট করে বাড়িতে এসে সংসারের কোনো কাজে হাত লাগাতে পারবো না, কথাটা যেন মনে থাকে। আমি কি ঠিক শুনছি? তুমি এসব কথা বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এইসব কথা বলছো। মা, ও যেটা বলছে সেটা ঠিকই বলছে। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? না, আমি সব জানতাম আর সব বুঝতাম। তুমি আমার মা, তাই তোমার মুখে মুখে আমি কোনো কথা বলতে পারতাম না, কিন্তু ও আমার স্ত্রী। ও অনেক বিশ্বাস আর ভরসা করে আমার বাড়িতে এসেছে আমার হাত ধরে। তার বদলে আমরা ওকে কি দিয়েছি? একটা মিথ্যা মা রূপী শাশুড়ি আর একটা বোবা স্বামী। মা, নিজের বৌমাকে যেহেতু মেয়ে হিসেবে ধরতেই পারো না, তাহলে তুমি কিভাবে আশা করো যে ও তোমাকে মা হিসেবে দেখবে? নিজের বেলায় 16 আনা আর ওর বেলায় 4 আনা, তাই না? তোমাদের মতো এই বৌমার শাশুড়ির দ্বন্দ্বের কারণে না
অনেক সাজানো সুখের সংসার নষ্ট হয়ে যায়। এখনো সময় আছে, নিজেকে শুধরাও। আর এখন থেকে তোমার বৌমা যেটা বলবে সেটাই শুনতে চেষ্টা করবে, এতে আমাদের জন্যই ভালো হবে। আমার কপাল, আমি এই বুড়া বয়সে ভাঙ্গা খবর নিয়ে বলে কই কই যাব। থাকিয়া ওই টাকা ইনকাম করে ওর কথাই তো শুনতে হইব। আমি বুড়া বয়সে বলে এখন কাজ করতে হইব, সংসারে সব কাজ বলে আমার করতে হইব। আর এই ফকিন্নির ভাইয়া বলে বসে বসে খাই বললো আসতে বলি আল্লাহ আমার কপালে খারাপ আছে, শুনলে আমার যদি মার দেয় তখন কোমর ভাঙা থেকে আর বিস্তারিত করতে পারবো না। আল্লাহ গো। হ্যালো, শোনো, এদিকের অবস্থা তো পুরোই টাইট। তুমি আমাকে ঠিক যেভাবে যেভাবে কাজ করতে বলেছিলে আমি ঠিক সেভাবেই কাজ করছি। আর আমার হাজবেন্ড আর শাশুড়ি পুরোই ঠিক হয়ে গেছে। শোনো, সবসময় নিজেকে নারী ভেবে দুর্বল মনে করবা না। তুমি যত নিজেকে দুর্বল মনে করবা, এই পুরুষ শাসিত সমাজ তত তোমাকে ঘিরে ধরবে, ক্রমশ একের পর এক আক্রমণ করবে। তাই শোনো, ঘুরে দাঁড়াও। তুমি তোমার নারী শক্তিকে জাগিয়ে তোলো, দেখবা কোনো পুরুষ তোমাকে আর কখনো আক্রমণ করতে পারবে না। বুঝতে পারছো? আসলে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি যদি আমাকে এই হেল্পটুকু না করতে তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না, এদের আসলে বোঝাতে পারতাম না। আচ্ছা যাই হোক, তুমি এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যেও। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। জামাই, আমি আজকে এই মুহূর্তে আমার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাব। কি বলছেন এসব আপনি বাবা? কি বলছি মানে? ঠিকই বলছি। আমি কেন আমার মেয়েকে এই বাড়িতে রাখবো? আমি যখন আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম তখন তুমি চাকরি করতে। আমি একটা চাকরিজীবী ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? তার নিরাপত্তার কথা চিন্তা করে, সে সুখে থাকবে, শান্তিতে থাকবে, আরামে তার জীবনটা কাটাবে, এই কথা চিন্তা করে। কিন্তু বিয়ের 1 বছরের মধ্যে তোমার চাকরি চলে গেল, তাও কিছু মনে করিনি। কিন্তু গত 2 বছর আমার মেয়েটা নিজে পরিশ্রম করে এই সংসারটা চালাচ্ছে, তোমাদের দুজনকে খাওয়াচ্ছে। আর তার প্রতিদান কি দিয়েছো তুমি? আমার মেয়েটাকে অকথ্য অত্যাচার নির্যাতন করেছো। তারপরেও কিভাবে ভাবছো আমি আমার মেয়েকে রেখে যাব? আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে যাব। ঠিক আছে বাবা, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে অথৈকে নিয়ে চলে যাবেন, আমার কিছু বলার নেই। দেখেছিস কত বড় কাপুরুষ? দেখেছিস? হ্যাঁ, কত বড় কাপুরুষ! একটা কাপুরুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়েছি। কাপুরুষ, আসলেই কাপুরুষ। বেকারত্বের জাতাকলে পিষ্ট হয় যখন একটা পুরুষ, তখন তাকে বলা হয় কাপুরুষ। পরিবারের দায়িত্ব মাথায় নিতে না পারে যখন একটা পুরুষ, তখন তাকে বলে কাপুরুষ। আপনি ঠিকই বলেছেন, আমি আসলে দায়িত্ব পালন করতে পারিনি। দিনের পর দিন মায়ের অত্যাচার সহ্য করে বাড়িতে চাকরানির মতো পড়ে রয়েছে, তাও আমি কিছু বলতে পারিনি। তাই আমি কাপুরুষ। এমন কাপুরুষের আর কিছুই বলার থাকে না। আমার আসলে বলার ভাষাও নেই, আপনার সামনে দাঁড়ানোর মুখও নেই। তাই বলছি, আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন, সেটা আমি মাথা পেতে মেনে নেব। কষ্ট হবে, কিন্তু আমাকে মেনে নিতেই হবে। মেনে না নিয়ে উপায় কি আছে? কারণ আমি তো কাপুরুষ। অবশ্যই নিয়ে যাব। তোমার এসব মন গড়া কথায় আমি আমার মেয়েকে এখানে রেখে যাব না, কারণ এটা তার নিরাপত্তার প্রশ্ন। আমি এখনই নিয়ে যাব। এই চলো। বেশ সাহেব, আমার কিছু কথা বলার ছিল। আপনার আবার কি কথা শুনবো? আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনার সম্পর্কে আমি সবকিছু শুনেছি। আমার মেয়েটাকে আপনার হাতে আমি তুলে দিয়েছিলাম, ভেবেছিলাম আপনি আমার মেয়েটাকে নিজের মেয়ে করে রাখবেন, কিন্তু আপনি তা রাখেননি। আপনি ওকে সবসময় অত্যাচার নির্যাতনের মধ্যে রেখেছেন। আমার এখন কি কথা বলতে এসেছেন আপনি? সব দোষী তো আমার, তাই আমার কথাগুলো আপনার শুনতেই হবে। অন্যায়টা আমি করেছি, তাই আমার কথা বলার অধিকারও আছে। আমি আমার ছেলেকে বিয়ে করেই নিয়ে এসেছিলাম, কিন্তু বউটাকে আমি সুখে রাখতে পারিনি। আসলে আমি সুখে থাকতে দেইনি। আমি ওর উপরে অনেক অত্যাচার করেছি, অন্যায় করেছি, আমি মানি। আমি আমার মেয়ের জায়গাটা ওকে দিতে পারিনি, কারণ আমার কোনো মেয়ে নাই।
তাই মেয়ের দরদটা আমি বুঝতে পারিনি। বেয়াই সাহেব, আমি অনেক বড় ভুল করেছি, এখন আমি বুঝতে পারছি আসলে মেয়েরা সব জায়গায় অবহেলিত। আমিও তো একটা মেয়ে মানুষ, তবুও তো আমি মা। মা হয়ে একটা মেয়েকে বুকে নিয়ে আদর করিনি, সারাদিন অত্যাচার করেছি, খাটিয়েছি। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে বাসায় এসেও আমি ওকে দিয়ে কাজ করিয়েছি, ঠিক মতো খেতেও দেইনি। বেয়াই সাহেব, হ্যাঁ, আমি আপনার কাছে অপরাধী, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর আমার ছেলে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারিনি। হ্যাঁ, আমার অনুরোধ, আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন না। আপনি যদি মেয়েকে নিয়ে যান, আমি ঝগড়া করো কার সাথে? ইয়ে, বেশ, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার বৌমাকে আপনি নিয়ে যাবেন না, নয়তো আমি একা বাসায় থাকতে থাকতে মরে যাব। হ্যাঁ, আমি বৌমাকে ছাড়া থাকতে পারবো না। না বেআইন, আমি আর আপনাদের উপর কোনো ভরসাই পাচ্ছি না। বাবা, আমি বলছিলাম কি, আমার শাশুড়ি মা যেহেতু তার ভুলটা বুঝতে পেরেছে, সে আর কখনো আমার সাথে এমনটা করবে না সেটাও বলছে। তুমি একটা বারের জন্য সুযোগ দিয়ে দেখো না, সে তো তোমার সামনে কথা দিচ্ছে, নেক্সট টাইম যদি আবার এরকম কিছু করার চেষ্টা করে, তখন আমি তোমার সাথে চলে যাব। এটাই আমার শেষ কথা। বাবা, ভুল তো মানুষ মাত্রই করে, যদি ক্ষমা না করেন তাহলে ভুল শুধরাবো কিভাবে? দয়া করে আরেকবার সুযোগ দিন, দেখি আপনার মেয়েকে সুখে রাখতে পারি কিনা। এরপরেও যদি আপনার মেয়ে কখনো আপনাকে অভিযোগ করার সুযোগ পায়, তাহলে আমি কথা দিচ্ছি, আমি ওকে নিজে গিয়ে আপনার হাতে দিয়ে আসবো। হ্যাঁ বেশ, আমিও কথা দিচ্ছি, এরপর থেকে আমি বৌমাকে আর কিছুই বলবো না। ও এ বাড়িতে আমার বৌমা না, মেয়ে হয়ে থাকবে। জামাই, বেআইন সাহেবা, কোনো বাবাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক। একটা বাবা তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চায় তার মেয়েটার সংসারটা যেন আজীবন টিকে থাকে। আমি আমি কম কষ্টে আমার মেয়েকে নিয়ে যেতে চাইনি, কারণ আমি আমার মেয়েটার কষ্ট দেখতে পাচ্ছি না। বেআইন সাহেবা, আমি আমি আসলে সংসার ভাঙতে চাই না। আর জামাই, সুযোগের কথা বললে, বাবা, সংসারে শান্তি অশান্তি ঝগড়া ঝাঁটি সবই লেগে থাকবে, কিন্তু তার মানে এই না যে আমরা কাউকে কোনো সুযোগ দিব না। সুযোগ না দিলে মানুষ ভুলটা শুধরাতেও পারবে না, আর এমন হাজারো সংসার বিলীন হয়ে যাবে। তাই আসুন, আমরা ছোট ছোট ভুলগুলোকে শুধরে নিয়ে আমাদের জীবনটাকে আবার নতুন করে সাজাই। সবচেয়ে বড় কথা হলো, শেষ ভালো যায়, সব ভালো থাকে। একদম ঠিক বলেছেন।